কমিউনিজম ফ্রি ওয়ার্ল্ডের জন্য থ্রেট ন্যাটো তৈরি করে, যার মূল টার্গেট ছিল সোভিয়েত ইউনিয়ন। জওহরলাল নেহরু ঠিক করেন যে ভারত কোনো ব্লক জয়েন করবে না। আর আমেরিকা ভারতের এই অবস্থানকে একদমই পছন্দ করেনি। ইন্ডিয়ার কাছে নিউক্লিয়ার বম থাকবে এটা আমেরিকার কাছে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল ছিল না। ইন্ডিয়ার ওপর স্যাংশন লাগায়। এই বছর সোভিয়েত ইউনিয়নের পতন হলো, আমেরিকা আবার স্যাংশন লাগায়। চায়নাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য আমেরিকা চাইছিল ইন্ডিয়াকে দাঁড় করাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা কমিউনিজমের স্প্রেডকে সবথেকে বড় থ্রেট বলে মনে করে। কমিউনিজমের ছড়িয়ে পড়া ঠেকাতে আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুমান ডক্ট্রাইন চালু করেন, যার মূল মন্ত্র ছিল এটা যে কমিউনিজম ফ্রি ওয়ার্ল্ডের জন্য থ্রেট আর আমেরিকার সিকিউরিটির জন্য থ্রেট। তাই যেখানেই কমিউনিজম ছড়িয়ে পড়বে আমেরিকা তা প্রতিহত করবে। One of the primary objectives of the foreign policy of the United States is the creation of conditions in which we and other nations will be able to work out a way of life free from coercion. This is no more than a frank recognition that totalitarian regimes imposed upon free peoples by direct or indirect aggression undermine the foundations of international peace and hence the security of the United States. ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলোকে কমিউনিজমের বিরুদ্ধে ফাইট করার জন্য অর্থনৈতিক সহায়তা দিতে আমেরিকা এই সময় মার্শাল প্ল্যান চালু করে। 1949 সালে ওয়েস্টার্ন ইউরোপিয়ান দেশ আমেরিকা এবং কানাডা মিলে সামরিক অর্গানাইজেশন ন্যাটো তৈরি করে, যার মূল টার্গেট ছিল সোভিয়েত ইউনিয়ন। অন্যদিকে এগুলোর রেসপন্স হিসাবে সোভিয়েত ইউনিয়ন মলটভ প্ল্যান এবং ওয়ারসা প্যাক্ট লঞ্চ করে। আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে শুরু হয় শীত যুদ্ধ। পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে যায়, একদিকে আমেরিকা লেড ক্যাপিটালিস্ট ব্লক, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন লেড কমিউনিস্ট ব্লক। সদ্য স্বাধীন হওয়া ভারতের কাছে এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। ভারতের ওপর এই সময় প্রেশার আসে কোনো এক ব্লক জয়েন করার, বিশেষ করে আমেরিকা লেড ক্যাপিটালিস্ট ব্লক। কিন্তু কোনো এক ব্লক জয়েন করার অর্থ হচ্ছে অন্য ব্লকের সাথে শত্রুতা করা, যেটা ভারতের ইকোনমিক গ্রোথ এবং পলিটিক্যাল স্টেবিলিটির জন্য সংকট তৈরি করতে পারত। যেমন কমিউনিস্ট ব্লক জয়েন করলে আমেরিকা কিংবা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর থেকে স্যাংশন অথবা ট্রেড রেস্ট্রিকশনের ভয় ছিল। তাছাড়া কোনো এক ব্লক জয়েন করার অর্থ নো ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি, যেটা ভারতের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে পারত, যেটা পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে। ইকোনমিক এইড এবং সামরিক সহায়তা পাওয়ার আশায় পাকিস্তান 1954 সালে ওয়েস্টার্ন ব্লক জয়েন করে। 1955 সালে সিয়েটো এবং সেন্টো জয়েন করে। এর ফলে যেটা হয়েছিল যে পাকিস্তান চাইলেই ইন্ডিপেন্ডেন্টলি কোনো কান্ট্রির সাথে রিলেশন তৈরি করতে পারতো না, সব কিছুর জন্যই তাকে আমেরিকা থেকে পারমিশন নিতে হতো। 200 বছরের পরাধীনতার পর স্বাধীন হওয়া একটা দেশ ভারতের কাছে এটা কখনোই অ্যাকসেপ্টেবল ছিল না। তাই ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ঠিক করেন যে ভারত কোনো ব্লক জয়েন করবে না, ভারত নিউট্রাল থাকবে। কিন্তু ভারতের একার পক্ষে নিউট্রাল থাকা সম্ভব ছিল না। তাই জওহরলাল নেহরু অন্যান্য সিমিলার মাইন্ডেড নেতাদের একত্র করেন। এদের মধ্যে ছিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকার্নো, ইজিপ্টের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের, ঘানার প্রেসিডেন্ট কোয়ামি নুক্রুমা এবং যুগোস্লোভিয়ার প্রেসিডেন্ট জোসিফ ব্রোজ তিতো। এরা মিলে 1961 সালে বেলগ্রেড কনফারেন্সের মাধ্যমে নন অ্যালাইন্ড মুভমেন্ট চালু করেন। সুপার পাওয়ার আমেরিকা ভারতের এই অবস্থানকে একদমই পছন্দ করেনি। ফলে এখান থেকেই ভারত আর আমেরিকার সম্পর্কে তিক্ততা শুরু হয়। ভারতের সাথে সম্পর্কের এই তিক্ততা ভারতের চিরশত্রু পাকিস্তানকে আমেরিকার কাছাকাছি নিয়ে আসে। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে আমেরিকা ওপেনলি পাকিস্তানকে সাপোর্ট করে, এমনকি তারা পাকিস্তানের সাপোর্টে বে অফ বেঙ্গলের দিকে 7th ফ্লিট মুভও করায়। কিন্তু সোভিয়েত ইন্টারভেনশনের ভয়ে তারা সরাসরি ইনভলভ হতে পারেনি। 70-এর দশকে টেনশন আরও বাড়তে থাকে, কারণ ছিল ইন্ডিয়ার নিউক্লিয়ার অ্যাম্বিশন। When we first embarked on our nuclear program, most industrialized nations were very critical of us. Their disapproval, even hostility, continues. Cooperation is withheld and solemn agreements are lightly set aside. ইন্ডিয়ার কাছে নিউক্লিয়ার বম থাকবে এটা আমেরিকার কাছে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল ছিল না। আমেরিকা ইন্ডিয়াকে এই সময়ে বিভিন্নভাবে প্রেশারাইজ করার চেষ্টা করে, কিন্তু সমস্ত প্রেশারকে উপেক্ষা করে 18 মে 1974 সালে ইন্ডিয়া প্রথম নিউক্লিয়ার টেস্ট করে, যার নাম দেওয়া হয় স্মাইলিং বুদ্ধা।
এরপর আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো মিলে ইন্ডিয়ার ওপর স্যাংশন লাগায়। নিউক্লিয়ার টেকনোলজিকে রেস্ট্রিক্ট করার জন্য নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ বা এনএসজি তৈরি করা হয়। এরপর সময়ের সাথে সাথে ধীরে ধীরে সম্পর্ক ঠিক হয়, সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু 2 ডিসেম্বর 1984 সালে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার হয়। মধ্যপ্রদেশের ভোপালে ইউনিয়ন কার্বাইডের ফ্যাক্টরি থেকে মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিক হয়। কয়েক ঘন্টার মধ্যে 3000-এরও বেশি মানুষ মারা যায়। ওভার দ্য ইয়ার্স 15 থেকে 20,000 মানুষ মারা যায়। প্রায় 5 লক্ষ মানুষ অ্যাফেক্টেড হয়। ইউনিয়ন কার্বাইড আমেরিকান কোম্পানি ছিল। ভারত ইউনিয়ন কার্বাইডের কাছে কম্পেনসেশন ডিমান্ড করে এবং ইউনিয়ন কার্বাইডের সিইও ওয়ারেন অ্যান্ডারসনকে বিচারের জন্য ভারতকে দিতে বলে। আমেরিকা ওয়ারেন অ্যান্ডারসনকে ভারতকে দিতে অস্বীকার করে এবং ইউনিয়ন কার্বাইড মাত্র $470 মিলিয়ন কম্পেনসেশন দেয়, যেটা খুবই সামান্য ছিল। ইন্ডিয়া আমেরিকাকে পক্ষপাতিত্বের অভিযোগ করে এবং দুই দেশের সম্পর্কের মধ্যে আবার টানাপোড়েন শুরু হয়। এরপর এলো 1991 সাল। এই বছর সোভিয়েত ইউনিয়নের পতন হলো এবং তার সাথে সাথে শীতযুদ্ধেরও অবসান হলো। আমেরিকা এখন একমাত্র সুপার পাওয়ার। অন্যদিকে এই 1991 সালেই নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রিত্বকালে এবং মনমোহন সিংয়ের নেতৃত্বে ভারতে ইকোনমিক লিবারালাইজেশন হয়। ভারতের মার্কেটকে ওপেন করা এবং ফরেন ইনভেস্টমেন্টকে সহজ করা হয়। ভারতের এই অর্থনৈতিক ব্যবস্থা আমেরিকান ক্যাপিটালিস্ট আইডিওলজির সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ ছিল। সো একদিকে সোভিয়েত ইউনিয়নকে নিয়ে সাসপিশিয়ান ছিল না এবং অন্যদিকে ভারতের সামঞ্জস্যপূর্ণ ইকোনমি, দুটো মিলে দুই দেশের সম্পর্কের জন্য একটা পজিটিভ এনভায়রনমেন্ট গড়ে ওঠে। আমেরিকান ইনভেস্টররা ভারতে ইনভেস্ট করতে থাকে, দুই দেশের মধ্যে ট্রেড বাড়ে, ইকোনমিক কোঅপারেশন বাড়ে। কিন্তু দুই দেশের সম্পর্ক উন্নয়নে এখনও একটা বাধা ছিল। সেটা হলো 1998 সালের মে মাসে ভারত আবার নিউক্লিয়ার টেস্ট করে। Today at 15:45 hours, India conducted 3 underground nuclear tests in the Pokhran range. আর এরপর যেটা এক্সপেক্টেড ছিল, আমেরিকা আবার স্যাংশন লাগায়। কিন্তু এবারের স্যাংশন বেশি দিন লাস্ট করেনি, কারণ স্ট্র্যাটেজিক কারণে আমেরিকার এখন ইন্ডিয়াকে দরকার ছিল। চায়নার র্যাপিড ইকোনমিক গ্রোথ, ইনক্রিজিং গ্লোবাল ডমিনেন্স এবং সাউথ চায়না সিতে চায়নার অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড আমেরিকার সুপার পাওয়ার স্ট্যাটাসের জন্য থ্রেট হিসাবে দেখা দেয়। তাই চায়নাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য আমেরিকা চাইছিল ইন্ডিয়াকে দাঁড় করাতে। ইন্ডিয়ার পপুলেশন সাইজ, গ্রোয়িং ইকোনমি, ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম এবং চায়নার সাথে পুরনো হস্টিলিটি, এগুলো আমেরিকার স্ট্র্যাটেজিক ইমাজিনেশনের সাথে একদম পারফেক্ট যাচ্ছিল। তাই এই সময়ে আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হন। 2000 সালে বিল ক্লিন্টন ভারতে আসেন। 22 বছর পর কোনো সিটিং আমেরিকান প্রেসিডেন্ট ভারতে এলেন। ক্লিন্টনের এই ভিজিটকে ইন্ডিয়া ইউএস রিলেশনের টার্নিং পয়েন্ট ধরা হয়। এরপর থেকেই ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে স্ট্র্যাটেজিক এবং ইকোনমিক কোঅপারেশন বাড়তে থাকে। প্রেসিডেন্ট বুশের সময়ে এই রিলেশন আরও গভীর হয়। বিশেষ করে 9/11-এর অ্যাটাকের পর আমেরিকা টেরোরিজমের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করে। ভারত অনেক দিন ধরে পাকিস্তান স্পন্সর্ড টেরোরিজমের ভুক্তভোগী ছিল। 9/11-এর অ্যাটাক ভারত এবং আমেরিকার মধ্যে টেরোরিজমের এগেনস্টে একটা কমন গ্রাউন্ড তৈরি করে দেয়। এখন ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে ইকোনমিক এবং স্ট্র্যাটেজিক রিলেশনের সাথে সাথে সিকিউরিটি কোঅপারেশনও বাড়তে থাকে। 2005 সালে ভারত আমেরিকার সাথে সিভিল নিউক্লিয়ার ডিল করে, যেটা ভারতের এতদিনের নিউক্লিয়ার আইসোলেশনকে সমাপ্ত করে। এরপর আমেরিকার সব প্রেসিডেন্টই ভারতের সাথে সম্পর্ক স্ট্রং করার চেষ্টা করে, সেটা ওবামা হোক কিংবা জো বিডেন হোক। এমনকি ট্রাম্পের ফার্স্ট টার্মে এই পলিসির কোনো পরিবর্তন হয়নি, যার ফলে বাইল্যাটারাল ট্রেড, যেটা 1991 সালে 5.6 বিলিয়ন ছিল, সেটা 2023 সালে বেড়ে 191 বিলিয়ন হয়ে যায়। ইন্ডিয়া মালাবার এক্সারসাইজে পার্টিসিপেট করে, যেটা একটা ইন্দো ইউএস নেভাল এক্সারসাইজ। পরে জাপান এবং অস্ট্রেলিয়াও এই এক্সারসাইজে যোগ দেয়। ইন্ডিয়া কোয়াডের মেম্বার হয়। এর সাথে সাথে ইন্ডিয়া আমেরিকার থেকে ডিফেন্স প্রকিউরমেন্টও বাড়ে। মোটামুটি সমস্ত ক্ষেত্রে ইন্ডিয়া এবং আমেরিকার সম্পর্কের গভীরতা বাড়ে। আমেরিকা সম্পর্কে ভারতে একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয়, দুই দেশের মধ্যে একটা ট্রাস্ট তৈরি হয়। কিন্তু ট্রাম্পের গত কয়েক মাসের আচরণ, 25 বছর ধরে বিভিন্ন আমেরিকান প্রেসিডেন্টের চেষ্টায়
গড়ে ওঠা সম্পর্ককে নষ্ট করে দিয়েছে। বিশেষ করে ভারতকে ডেড ইকোনমি বলা, আননেসেসারিভাবে ভারতকে টার্গেট করা, 50% ট্যারিফ লাগানো, এগুলো ভারত মোটেই ভালোভাবে নেয়নি। অনেকের মতে ট্রাম্প এটা করছে কারণ ট্রাম্প চায় রাশিয়ার ওপর প্রেশার বাড়াতে। অনেকের মতে এটা ট্রাম্পের নেগোসিয়েশন ট্যাকটিক। অনেকে আবার বলছে ট্রাম্প ইন্ডিয়ার ব্রিক্স মেম্বারশিপ পছন্দ করছে না। সে কারণ যাই হোক, আমেরিকার প্রতি যে পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছিল তা আর নেই। যে ট্রাস্ট তৈরি হয়েছিল তা শেষ হয়ে গেছে।